আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া একটি মালয়েশিয়ান হরর মুভিটির নাম পুশাকা। একটি রহস্যময় বাড়ি যার ভিতরে দুটি মেয়েকে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। অলরেডি একজন মরে পচে গিয়েছে। তাদেরকে বাঁচাতে একজন পুলিশ অফিসার এখানে এসে তাদেরকে মুক্ত করে দেয়। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। সেই মেয়েগুলোর পরিবারের সদস্যরা ধীরে ধীরে সবাই মারা যেতে শুরু করে। সেই পুলিশ অফিসারের সাথেও ঘটতে থাকে নানা রকম অদ্ভুত সব ঘটনা। কেন এমন হচ্ছে, এর পিছনে রহস্যটাই বা কি, তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক মালয়েশিয়ার এক সত্য ভৌতিক ঘটনার গল্প থেকে। তো মুভির শুরুতেই আমরা একটি পুরনো ঘরকে দেখতে পাই। চার দেয়াল আঁকা ছিল কিছু অদ্ভুত জিনিসের ছবি, আর সেখানে আমরা একটা ছায়া মূর্তিকেও লক্ষ্য করি। অন্যদিকে একজন লোককে দেখানো হয় যার নাম নোয়ার। সে একজন পুলিশ অফিসার। তার সাথে রয়েছে তার বোন যার নাম নূর। আসলে নোয়ারের বোন নূর একজন ড্রাগ অ্যাডিক্টেড, তাই নোয়ার তাকে ভালো করার জন্য একটা রিহাব সেন্টারে ভর্তি করে দিয়েছে। তবে সেই রিহাব সেন্টার থেকে নূর পালিয়ে গিয়েছিল, তাই নোয়ার তার বোনকে খুঁজে আবারও রিহাব সেন্টারে নিয়ে যাচ্ছে। এই এলাকাতে মূলত নোয়ারের নতুন পোস্টিং হয়েছে। নূরকে রিহাব সেন্টারে পৌঁছে দিতেই নূরের কাছে একটা কল আসে। তাকে সেখান থেকে বলা হয় একটা বাড়িতে দুটি মেয়েকে আটকে রাখা হয়েছে। তাদের খুবই বিপদ, তাদেরকে উদ্ধার করতে হবে। তো সেই বাড়ির লোকেশন অনুযায়ী নোয়ার সেখানে গিয়ে পৌঁছায়। বাড়ির মধ্যে তালা দেওয়া ছিল। সামনে লাইট মারতেই সে লক্ষ্য করে কেউ যেন সামনে ছিল, কিন্তু পরক্ষণেই সেখানে আর কিছুই ছিল না। এরপর সে বাড়ির গেটের তালাটি ভেঙে ফেলে এবং ভিতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর সে দেখতে পায় সেই ঘরের ভেতরের দেয়ালে কিছু অদ্ভুত রকম জিনিস আঁকা। এটা দেখে সে বেশ অবাক হয়। বাড়িটি দেখে মনে হচ্ছিল এই বাড়িতে অনেকদিন ধরেই কেউ আসে না। সে একটি রুমে গিয়ে দেখতে পায় একটা মেয়ে যে কিনা বসে রয়েছে, আর তার সাথে রয়েছে একটা পচা গলা লাশ। সেই মেয়েটিকে ধরতেই মেয়েটি তার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার দেয়। তো এরপর আমরা দেখতে পাই পুলিশের আরো কর্মকর্তা সেই বাড়িতে হাজির হয়েছে এবং সবকিছু খুঁটিয়ে নাটিয়ে দেখছে। সেখানে একজন অফিসার ছিল যার নাম লুকমান। সে ধর্মে বিশ্বাসী ছিল এবং সে এই সবকিছু দেখে বুঝতে পারে যে হয়তো এটা কোনো অন্য জগতের বিষয়। লুকমান নোয়ারকে এসব কথা বললে নোয়ার কোনো কিছুই বিশ্বাস করে না। নোয়ার লুকমানকে বলে সে এখানে নতুন এসেছে, এটা তার এখানকার সর্বপ্রথম কেস, তাই এই কেসটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো রাতের বেলা নোয়ার বাসায় ফিরে আসে, আর তার কাছে মনে হতে থাকে ঘরে অন্য কেউ হয়তো এসেছে। সে তখন সবকিছু চেক করছিল। এরই মাঝে উপরের একটা ছোট্ট রুমের দরজা খুলে সে চেক করতে যায়, কিন্তু সেখানে সে কিছুই পায় না। সে যখন সেখান থেকে নেমে আসবে এমন সময় আমরা দেখতে পাই তার হাতটা ধরে ফেলেছে কোনো এক ডেমনিক হাত। তখন সে সেটাকে গুলি করে দেয়। এরপর আবারও সবকিছু ঠিক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না একটু আগে কি হলো তার সাথে। তো পরের দিন নোয়ার হসপিটালে যায়, যেখানে একজন ডক্টর সেই মেয়ের লাশটি দেখাচ্ছিল যাকে গত রাতে সেই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। ডক্টর নোয়ারকে বলে যে এই মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল এবং সে 7 দিন আগেই মারা গিয়েছে, আর সে কয়েক বছর ধরেই সেই রুমে বন্দি ছিল। মারা যাওয়া মেয়েটি আর সেখানে যে মেয়েটি জীবিত ছিল তারা দুজন যমজ বোন, এবং তারা এই এলাকারই একজন বড়লোকের মেয়ে যার নাম মেহমদ, যিনি অনেক আগেই মারা গিয়েছেন। এই মারা যাওয়া মেয়েটির নাম ছিল ক্রিস্টিনা, আর যে জীবিত ছিল তার নাম ছিল জুই। তো এরপর নোয়ার জুইয়ের কাছে যায়, যেখানে যাওয়ার পর হঠাৎ করেই জুই উঠে যায় আর ইশারা দিয়ে সামনে কাউকে দেখাতে থাকে। নোয়ার সেখানে ভালো করে চেক করে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না। এদিকে জুই আবারও উঠে রক্ত বমি করতে শুরু করে। এই সবকিছুই ভাবিয়ে তুলছিল নোয়ারকে। জুইয়ের বমি করা শেষ হলে তার মুখ থেকে একটা ছোট্ট কাগজ বেরিয়ে আসে, যেটার মধ্যে একজন মানুষের ছবি ছিল। তো এরপর নোয়ার পুলিশ স্টেশনে চলে যায় এবং সেখানে এসে সে জুইয়ের পুরো পরিবার নিয়ে তদন্ত করতে শুরু করে। এমন সময় সেখানে লুকমান আসে, আর সে বলে এই কেসটা তার সুবিধার মনে হচ্ছে না, এখানে কিছু অন্য জগতের জিনিস রয়েছে। লুকমান বারবার নোয়ারকে এই কেসটা নিয়ে তদন্ত করতে মানা করছিল, কিন্তু নোয়ার তার কোনো কথাই শুনতে রাজি নয় এবং সে সেখান থেকে চলে যায় জুইয়ের মুখ থেকে বেরিয়ে আসা কাগজের টুকরোতে থাকা সেই লোকটিকে খোঁজার উদ্দেশ্যে। তো নোয়ার সেই লোকের ঠিকানায় গিয়ে সেই লোককে একটা কক্ষে খুঁজে পায়। সে সেখানে যাওয়াতেই হঠাৎ করে এই লোকটি শূন্যে ভাসতে শুরু করে, আর কর্কশ একটা কণ্ঠে বলতে থাকে তাকে এখান থেকে চলে যেতে। এটা বলতে বলতেই লোকটি তার নিজের মাথা টেবিলের সাথে
আঘাত করতে থাকে। আর এভাবেই আঘাত করতে করতে একটা সময় লোকটি সেখানেই মারা যায়। মুহূর্তের মধ্যেই সেখানে সব পুলিশ ফোর্স চলে আসে। সেখানে নোয়ার লোকটির ডেড বডি থেকে তাবিজের মতো কিছু একটা পায়। তো সে সেটা নিয়ে চলে যায় লোকমানের কাছে এবং তাকে তাবিজটি দেখিয়ে সেটা সম্পর্কে জানতে চায়। এতে লোকমান বলে, এই পরিবারের কথা এই এলাকা সবাই জানে, মাত্র যে ব্যক্তি মারা গিয়েছে সে হলো জুইয়ের আঙ্কেল। জুইয়ের বাবা মারা যাওয়ার পর তাদের আঙ্কেলই এই ফ্যামিলির দেখাশোনা করত এবং তারা ছিল অনেক বড় লোক। জুই আর ক্রিস্টিনার মায়ের মৃত্যুর কিছু মাস আগেই জুইয়ের বাবার মৃত্যু হয়েছে। নোয়ার তখন কোনোভাবেই হিসাব মেলাতে পারছিল না। সে বলে, বাড়ির দুইটা মেয়ে নিখোঁজ, তাহলে কেন বাড়ির মানুষজন এখনো রিপোর্ট করেনি পুলিশ স্টেশনে? এত ধনী পরিবারের মেয়েরা কেন অনাহারে মরবে? এসব বিষয়ে সঠিক তথ্য জানতে নোয়ার চলে যায় জুইয়ের ফ্যামিলি মেম্বারদের কাছে। তো সেখানে গিয়ে নোয়ার দেখতে পায় তাদের ফ্যামিলি মেম্বারে রয়েছে জুইয়ের দাদি, জুইয়ের খালা ফাইজা এবং ফাইজার মেয়ে ইলদা। নোয়ার যখন তার সব প্রশ্নের উত্তর চায় জুইয়ের দাদির কাছে, তখন তার দাদি বলে, আমার ছেলে মেহমদ যখন মারা যায় তখন জুইয়ের মা জুই আর তার বোন ক্রিস্টিনাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখন যার সাথে তার নিজের মা রয়েছে তাদের জন্য আমি নিখোঁজ ডায়েরি কিভাবে করব? তো যাই হোক, বৃদ্ধার কথা যুক্তিযত, তবে এখানে আরো অনেক রহস্য রয়েছে। নোয়ারের তাদের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। তার সবকিছুতেই সন্দেহ লাগছিল, কারণ একজন মেয়ে মারা যাওয়ার কারণে বা এতদিন পরে মেয়েদের ফিরে পাওয়ার পরেও তাদের ভিতরে কোনো খুশি কাজ করছিল না। ক্রিস্টিনার জন্য তাদের কোনো দুঃখ হচ্ছিল না। এরপর নোয়ার তাদের বাড়িটি সার্চ করতে শুরু করে। সে যখন বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল তখন তার নজর পড়ে একটি রুমের উপরে, যেটা তালাবদ্ধ ছিল। রুমটি তালাবদ্ধ থাকার কারণে সে সেটা চেক করতে পারে না। এমন সময় ইলদা কিছু একটা দেখে বেশ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সবাই তার কাছে ছুটে যায় এবং তাকে কোনো মতে তারা সামলে নেয়। তো এরপর নোয়ার সেখান থেকে চলে যায় পুলিশ স্টেশনে। অন্যদিকে আমরা দেখতে পাই রিহাব সেন্টারে নোয়ারের বোন নূর ঘুমোচ্ছিল, কিন্তু সে কিছু একটা আভাস পেয়ে ঘুম থেকে উঠে যায় আর তার মনে হতে থাকে যে তার আশেপাশে কেউ একজন রয়েছে। এমন সময় সে দেখতে পায় সেখানে এসেছে তার বড় ভাই নোয়ার। নূর যখন তার ভাইয়ের কাছে যাবেই তখনই তার ফোনে একটা কল আসে, যে কলটা ছিল নোয়ারের। তখন নূর ভাবে তাহলে তার সামনে যে আছে সেটাকে। এসব ভাবতে ভাবতেই সে পিছনে ঘুরে তাকায় আর দেখতে পায় সেখানে একটা ভয়ঙ্কর জিন দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ যাবৎ যা দেখেছে সেটা শুধুই স্বপ্ন ছিল। এদিকে সেই দিন রাতে পুলিশ স্টেশনের মধ্যে নোয়ারের সাথে ভৌতিক অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছিল, কিন্তু সেখানে পুলিশের হেড অফিসার মানসুর আসার কারণে সবকিছু নর্মাল হয়ে যায়। অন্যদিকে আমরা জুয়ের খালার হাতেও সে তাবিজটা দেখতে পাই, যে রকমটা আমরা দেখেছিলাম জুয়ের আঙ্কেলের গলাতে। ফাইজা তার গলা থেকে সেই তাবিজটি খুলে ফেলে দেয় এবং নামাজ পড়তে শুরু করে, কিন্তু নামাজের মধ্যেই একটা ভয়ানক জিন এসে তার উপর আক্রমণ করে বসে। তারপর কি হয় তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে নোয়ার যখন ঘরে আসে তখন তার মনে হতে থাকে যে সে ছাড়াও ঘরে অন্য কেউ রয়েছে, কারণ তার ঘর একদমই অগোছালো ছিল। এমন সময় নোয়ারের ঘর থেকে কেউ একজন দৌড়ে বের হয়ে যায়। নোয়ার তাকে একটুর জন্য ধরতে পারে না। তখনই তার কাছে একটা কল আসে। কলটি এসেছিল হসপিটাল থেকে। সেখান থেকে তাকে বলা হয় জুয়ের অবস্থা খুব একটা ভালো না, সে যেন তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। নোয়ার কলটি রেখেই দ্রুত হসপিটালে পৌঁছে যায় আর আমরা দেখতে পাই জুই খুব অদ্ভুত আচরণ করছিল। এমন সময় তার মুখ থেকে অনেকগুলো চুল বের হতে শুরু করে আর সেখান থেকেই বেরিয়ে আসে আরেকটি ছবি, যেই ছবিটি ছিল জুয়ের খালা ফাইজার ছবি। ছবিটি পাওয়া মাত্রই নোয়ার সব পুলিশ ফোর্স নিয়ে চলে যায় জুয়ের বাড়িতে আর সেখানে গিয়ে তারা দেখতে পায় ফাইজাকে পুরোপুরি শয়তান পজেস করে রেখেছে। এখানে জুয়ের দাদি আর ইলদার কিছু করার ছিল না। ফাইজার ভিতরে থাকা শয়তানটি বলতে থাকে যে আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, আমাকে মারতে বলা হয়েছে। তো আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার হতে পারি, যেটা হলো কালো জাদু। কেউ একজন কালো জাদু করে এসব করছে আর সেটা ঘটনা শেষেই জানা যাবে। এদিকে যখনই সেই শয়তানটি ইলদার ক্ষতি করতে যায় তখনই জুয়ের দাদি কোনো একটা মন্ত্র পড়তে শুরু করে, যার কারণে ফাইজার ভিতরে থাকা সেই শয়তানটি বের হয়ে যায়। তো এরপরের সিনে আমরা দেখতে পাই ফাইজাকে নোয়ার পুলিশ স্টেশনে নিয়ে এসেছে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছিল না। সে নোয়ারের দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে যায়, কারণ ফাইজা নোয়ারের পিছনে একটা ভয়ানক আত্মাকে দেখতে পায়, কিন্তু নোয়ার বা অন্য কেউ সেটা দেখতে পাচ্ছিল না।
না। ফাইজা আত্মাটিকে দেখে দৌড়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে রাস্তার মধ্যে চলে যায়। সে রাস্তা দিয়ে দৌড়ানোর সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, যার ফলে ফাইজার সেখানেই মৃত্যু হয়। এসব চোখের সামনে দেখে নোয়ার খুবই ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ এটা তার এই শহরের প্রথম কেস ছিল যেটা কোনোভাবেই সলভ করতে পারছিল না সে। এরপর নোয়ারের কাছে হসপিটাল থেকে একটা কল আসে আর তাকে সেখানে যেতে বলা হয়। তো নোয়ার হসপিটালে যাওয়ার পর দেখতে পায় জুই কিছুটা সুস্থ হয়েছে। নোয়ার জুয়ের কাছে জানতে চায় সেই দিন কি হয়েছিল, কেন তোমরা সেই ঘরে আটকা পড়েছিলে। এতে জুই বলে তার বাবা মেহতাব মারা যাওয়ার পর তাদের দুই বোনকে সব সম্পত্তি দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের দাদি এটা মানতে পারছিল না। তাদের মা মারা যাওয়ার পর তাদের দাদি তাদের দুই বোনকে সেই ঘরে আটকে রেখেছিল আর 3-4 দিন পর পর একটু কিছু খাবার দিয়ে যেত। একদিন তাদের দাদি এসে দেখে ক্রিস্টিয়ান মারা গিয়েছে। মূলত সেই দিনই সেই বৃদ্ধ মহিলাটি পুলিশের কাছে ফোন দিয়েছিল, যে ফোনটা গিয়েছিল নোয়ারের কাছে। তখন জুই অনেক ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে আমার সামনেই আমার বোন মারা গিয়েছে, আমার বাবার একটাই স্মৃতি শুধুমাত্র রয়ে গিয়েছে আমার কাছে, যেটা হলো একটা আংটি। এটা ছাড়া আমার আর আপন কেউ নেই। তার কথা শুনে নোয়ার বলতে থাকে আমি তোমার পাশে আছি, অপরাধীকে তার যোগ্য শাস্তি দেওয়া হবে। এরপর নোয়ার সেখান থেকে চলে যায় জুয়ের দাদির বাড়িতে। সেখানে গিয়ে তারা পুরো বাড়িটি সার্চ করতে শুরু করে। সে সবার আগে সেই ঘরে যায় যেই ঘরে এর আগের বার সে যেতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি। তো ঘরে ঢুকতেই তারা দেখতে পায় সেখানে রয়েছে অনেকগুলো কালো জাদুর জিনিসপত্র। এসব দেখে তারা বুঝতে পারে এই বৃদ্ধ মহিলাটি কালো জাদু করত। তো এসব দেখার পর নোয়ার তাকে জিজ্ঞেস করে যে এসব সে কেন করেছে। এতে জুয়ের দাদি কোনো সলিড উত্তরই দেয়নি। তার প্রতি উত্তরে জুয়ের দাদি বলতে থাকে তুমি এসবের ভেতরে ঢুকে খুব বড় ভুল করেছ, সে তোমাদের কাউকেই ছাড়বে না। এসব কথায় কান না দিয়ে নোয়ার জুয়ের দাদিকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এর ভিতরে নূরের রিহাব সেন্টার থেকে কল আসে নোয়ারের কাছে। কলটি পাওয়া মাত্রই নোয়ার দ্রুত চলে যায় রিহাব সেন্টারে। আর সেখানে যাওয়ার পর সে তার বোনকে কোথাও দেখতে পায় না। এমন সময় একটা শয়তান তার উপর আক্রমণ করে বসে। নোয়ার কোনো মতে সেখান থেকে বেঁচে যায়। এরপর আবারও তার কাছে কল আসে হসপিটাল থেকে। তাকে লুকমান কল করেছিল আর সে বলছিল জুয়ের শরীর অনেক খারাপ। তখনই জুই আবারও বমি করতে থাকে। তার মুখ থেকে বের হয়ে আসে তার দাদির ছবি। ছবিটি লুকমান নোয়ারকে মেসেজ করে পাঠিয়ে দেয়, যেটা দেখে নোয়ার অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সিস্টেম অনুযায়ী যার ছবি জুয়ের মুখ থেকে বের হচ্ছিল সে ব্যক্তি কোনো না কোনো ভাবে মারা যাচ্ছিল। নোয়ার দ্রুত পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের ভেতরে যেখানে আরো একটি পুলিশ অফিসার ছিল জুয়ের দাদির সাথে, সেখানে একটা ভয়ানক জিন এসে সেই পুলিশ অফিসারকে কোনোভাবে সেখান থেকে সরিয়ে জুয়ের দাদির উপর আক্রমণ করে বসে। এমন সময় সেখানে নোয়ার চলে আসে, কিন্তু পুলিশ স্টেশনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, যার কারণে নোয়ার বাইরে দাঁড়িয়েই সবকিছু দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। জুয়ের দাদিকে শূন্যে তুলে গলা টিপে মেরে ফেলে সেই শয়তানটি। নোয়ার তখন খেয়াল করে তার পিছন থেকে কেউ একজন দৌড়ে পালিয়ে যায়। নোয়ারও সেটার পিছু নিতে থাকে। সেটা ছিল একটা ভয়ানক জিন। নোয়ার তার উপরে গুলি করতে থাকে, কিন্তু আজব বিষয় হলো গুলি করার পর সেই জিনটি মাটিতে পড়ে যায়। আর নোয়ার তার কাছে গিয়ে দেখতে পায় সেটা আর কেউ নয়, বরং তারই বোন নূর। তার বোন এখানে কোথা থেকে আসলো? এই সবকিছুই নোয়ারকে ভাবিয়ে তুলছিল। এরপর নোয়ার তার বোনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। পুলিশ অফিসারের হেড নোয়ারকে যা দেখায় তা দেখে তার কপালে চোখ উঠে যায়। সে দেখতে পায় সিসিটিভি ফুটেজে যেখানে জুয়ের দাদিকে কোনো এক অদৃশ্য শক্তি মেরে ফেলেছিল সেখানে আর কেউ ছিল না, স্বয়ং নোয়ার নিজেই ছিল, যে জুয়ের দাদিকে গলা টিপে হত্যা করেছিল। যেহেতু এটাই প্রমাণ নোয়ার জুয়ের দাদিকে হত্যা করেছে, তাই পুলিশ অফিসারের হেড মানসুর নোয়ারকে গ্রেফতার করতে বাধ্য হয়। কি হচ্ছিল নোয়ারের সাথে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন জেলখানার ভেতরে নোয়ারের সাথে দেখা করতে আসে লুকমান, কারণ সেই একমাত্র বুঝেছিল এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, এসব ঘটনা জিনেদের সাথে সম্পৃক্ত। তাই লুকমান একটা বাহানা বানিয়ে জেল থেকে নোয়ারকে হসপিটালে নিয়ে যায়, যাতে জুয়ের কাছ থেকে তারা সবকিছু জানতে পারে এবং এর সমাধান বের করতে পারে। অন্যদিকে মর্গের ভেতর হসপিটালে ইলদা তার নানি মানে জুয়ের দাদি আর তার মা ফাইজার লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করেই তার মা আর দাদি সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই হসপিটাল থেকে লুকমানের কাছে কল আসে, যেখান থেকে বলা হয় নোয়ারের বোন নূর সহ ইলদা,
জুই এবং তার মা ফাইজা আর জুইয়ের দাদি সবাই উধাও হয়ে গিয়েছে। লুকমান আর নোয়ার এসব শুনে বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, কোথায় যাবে। তখন নোয়ার বলে, আমাদের সেখানে যাওয়া উচিত যেখানে আমরা জুই এবং তার মৃত বোনকে পেয়েছিলাম, মানে সেই বাড়িটা যেটা আমরা ঘটনা শুরুতেই দেখেছিলাম। তো তারা সেই বাড়িতে যাওয়ার পর লুকমান আর নোয়ার আলাদা হয়ে যায়। সেখানে লুকমানকে একটা ভয়ানক শয়তান আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে নোয়ার একটা ঘরে গিয়ে দেখে সেখানে রয়েছে জুই ও তার বোন নূর। আর এখানে এই ঘটনার আসল টুইস্ট রিভিল হয়, যদিও আরো টুইস্ট বাকি রয়েছে। জুইয়ের ভেতরে রয়েছে সে ভয়ঙ্কর জিন যেটা নূরকে কন্ট্রোল করছিল। জুই বলছিল, আমি কাউকেই ছাড়বো না। নোয়ার অনেক রিকোয়েস্ট করছিল তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু উল্টো জুইয়ের ভেতরে থাকা জিনটি নূরের একটি হাত ভেঙে দেয়, যেটা দেখে নোয়ার আর চুপ থাকতে পারে না। সে তখন জুইয়ের উপরে গুলি করতে থাকে, কিন্তু জুইয়ের এতে কিছুই হয় না। জুইয়ের ভেতরে থাকা জিনটি চলে আসে নূরের ভেতরে, যেটা নোয়ারকে মারতে শুরু করে। জিনটি যখন নোয়ারকে প্রায় মেরেই ফেলছিল তখন নোয়ার অনেক ইমোশনাল কথা বলতে শুরু করে। সে বলে, নূর, আমি ছাড়া তোমার পৃথিবীতে আর কেউ নেই, আমাকে মেরে ফেললে তুমি একা হয়ে যাবে। নোয়ারের কথা শুনে নূরের ভেতরে থাকা সেই জিনটার শক্তি কমে আসতে শুরু করে এবং জিনটি আবারও জুইয়ের শরীরে চলে যায়। নোয়ার দেখতে পায় জুইয়ের হাতে সে আংটিটি জ্বলছে। তখনই তার মনে পড়ে যায় লুকমানের বলা একটি কথা। লুকমান তাকে বলেছিল জিনকে কালো জাদুর মাধ্যমে যে কোনো বস্তুর ভিতরে রাখা সম্ভব। তখন নোয়ারের মাথায় একটা প্ল্যান আসে। সে জুইয়ের উপরে একটি আলমারি ফেলে দেয় আর সেই সুযোগে সে জুইয়ের হাত থেকে সেই আংটিটি খুলে দেয়। এরপর নোয়ার সে আংটিটি কি করেছিল তা আমরা জানতে পারি না। তো ঘটনার শেষে আমরা দেখতে পাই ইলদা বাসে ওঠে এবং তার পিছনে আমরা জুইকেও দেখতে পাই। আর আমরা জানি এটা কোনোভাবেই জুই নয়, এটা হলো সেই জিনটি যে হয়তো এইবার ইলদার উপর বশ করবে। এইভাবেই ঘটনাটির সমাপ্তি ঠিকই ঘটে, কিন্তু আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আসলে এটা এমন একটা ঘটনা যেটা একটা পরিবারের উপরে কালো জাদুর মাধ্যমে জিনকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন সেই পরিবারের জুইয়ের বাবা মেহতাব অদ্ভুতভাবে মারা যায়, তারপর সেই বৃদ্ধ মহিলা এবং তার পরিবার বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। জুই আর ক্রিস্টিনার মাও যখন মারা যায় তখন তারা বুঝতে পারে তাদের উপরে কেউ কালো জাদু করেছে। জুইয়ের আঙ্কেলের কাছে এবং তার খালার কাছে আমরা যে তাবিজটি দেখতে পাই সেটা ছিল মূলত জিন থেকে বাঁচার জন্য। তাদের বাড়িতে নোয়ার যে রুমে কালো জাদুর জিনিসপত্র দেখেছিল সেই সব আসলে ছিল জিন থেকে বাঁচার জন্য। এই ঘটনাতে জিন অনেক খেলা খেলেছে, যেমন নোয়ার সে যে সবাইকে মেরেছে, কে এই জঘন্য কালো জাদু করে এই পরিবারকে ধ্বংস করে দিয়েছে সেটা আর আমাদের দেখানো হয় না। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।